যাব, বাট আমি হয়তো বা ঈদের পরে যাবো, মানে ঈদের আগে গেলে মেয়ে মানবে না, মেয়ে কোনোভাবেই মানবে না। মাকে হয়তো বলবো যে মা ঈদের পরে আসবো, মাকে বোঝানো যাবে। মাকে বললে মা মেনে নেবে যে মা এর মধ্যে আর যাইতে পারছি না, একে তো করোনার ঝামেলা, ওই ঈদের পরে করোনা থাকবে কিন্তু ভিড় কম থাকবে রাস্তায়, আর তাছাড়া তোমার বুবুনিও মানতে চাচ্ছে না, এই জন্য আসতে পারছি না, এটা বললে মা বুঝবে। আমার মেয়ে তো মাঝে মধ্যে আমার মার সাথে কথা বলে, তো কথা বলে পটাই ফেলে যে দাদি এবার থাক না, এবার থাক না, বাবা এবার থাক এখানে, তোমার কাছে তো যাই প্রত্যেকে দিয়ে, এরকম বলে বলে পটাই ফেলে। হয়তোবা আমি মেয়েকে জাস্ট ঈদটা এখানে থাকবো মেয়ের সাথে, তারপরে হয়তো ঈদের পরে যাব, আমার নিজের গাড়ি নিয়েই যাব। সমস্যা না, ঈদের পর যে হয়তো ঘুরে আসবো একদিন 2 দিনের জন্য। আর রফিকুল যদি যায়, রফিকুল এর মধ্যে কি রফিকুল তোমাদের সাথে কথা বলছে না, কেউ যাবে না কি বাড়ি? রফিকুল কথা বলছে কিছু তোমাদের সাথে? যশোরের আছো কে কে? হ্যালো? স্যার 30 তারিখে মনে হয় যাবে, যে কথা বললো। রফিকুল যাবে? 30 তারিখ যাবে স্যার সকালে। 30 তারিখ সকালে কিভাবে যাবে? স্যার ওই হাইস ভাড়া করছে মনে হয়, ওইভাবে যাবে। ও, ও আচ্ছা, 30 তারিখ, আজকে আসছে কত, 28, 29। ও বদমাইশটা তো বললো না, কথাও বললো না। আচ্ছা দেখি, আমি কথা বলবো, আমি কথা বলে দেখবো নি। আচ্ছা শোনো, ওই যে ওই ফেসবুকে দেখতেছি যে এক ছেলে পোস্ট দিছে টেক্সটাইলের ক্লাস বন্ধ করার জন্য। খবরদার, যদি কোনো টিচার ঈদের দিন ক্লাস নিতে চায়, আজকে দিয়ে বসে থাকবা, কারণ এই ক্লাস হয় না। এই 120 জনের মধ্যে 10 থেকে 15 জন বা 20 জন ছেলে হয়তো ক্লাস করে ভালো মতো, আর বাদ বাকি কেউ ভালো মতো ক্লাস করে না, আর এই অনলাইনে কিছু বোঝানো যায় না ভালো। যেহেতু এই সিস্টেম আমি আগে একটা ফোরকাস্ট করছিলাম, অন্তত আমার ধারণা ছিল 20-22 সাল পর্যন্ত থাকবে এটা, এখন মনে হচ্ছে 30 সালেও যাবে না করোনা। এইভাবে তো বুড়ো হয়ে লাভ নেই, যত তাড়াতাড়ি পারো ক্লাস শেষ করো, পরীক্ষার একটা ব্যবস্থা হবে, অনলাইন হোক অফলাইন হোক একটা ব্যবস্থা হবে। জি স্যার। হ্যাঁ, সুতরাং কোনোভাবেই স্যার ওই যেন জন্য আবার তো ওই নাকি ওই মাথার মধ্যে ফোকা ঢুকাইও না যে না পরীক্ষা যাবে, আর যদি পরীক্ষা শুরু হয় তাহলে যদি 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায় রাজি হয়ে যাবা, কিছু করার নেই, কারণ সিস্টেমই হয়ে গেছে এরকম। এখন যদি কোনো কায়দায় আগে আগে বেরোতে পারো, বাংলাদেশের সব প্রতিষ্ঠান তো একই, তোমার তো কোনো সমস্যা নেই, সবাই অনলাইনে। বুয়েট তো কোনো গ্রেডও দিচ্ছে না, বুয়েট দিচ্ছে স্যাটিসফ্যাক্টরি, মানে পাস ফেল, স্যাটিসফ্যাক্টরি আনস্যাটিসফ্যাক্টরি, ওরা কিন্তু কোনো গ্রেড দিচ্ছে না। আমরা তো একটা গ্রেড দিচ্ছি, যেভাবে হোক একটা গ্রেড দিচ্ছি। আমরা ডিনরা বসছিলাম, বসে তোমাদের যারা 4-2 বড় ভাই আগের বসে আছে, ওদের ছেড়ে দেওয়ার জন্য একটা পরামর্শ আমরা করছি, কিভাবে ছেড়ে দেওয়া যায়, কুইজ নিয়ে, অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু যেহেতু আমাদের আগে থেকে একটা বড় ফোরামের সিদ্ধান্ত হয়ে আছে, এবং সরকারও বলছে 25 তারিখ থেকে পরীক্ষা হবে, আমরা সরকারের কথাটা ভায়োলেট করতে চাই না। আমাদের এখন হাতের সময়ও কম, যেহেতু 6 তারিখ থেকে আমাদের সরকারি ছুটি, তো এবং খুলবে 15 তারিখে, 6 তারিখের মধ্যে তার এত আয়োজন করে সম্ভব ছিল না। এই জন্য আমরা চিন্তা করছি যে পরীক্ষা ঈদের পর পর আমরা দেখবো যে 25 তারিখ থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কিনা। যদি 25 তারিখ থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে আমরা আমাদের প্রস্তাবটা রিসেন্টলি জানাইছি মৌখিকভাবে, তখন আমরা ডিনরা লিখিতভাবে জানাবো। আমার ডিনশিপ তখন হয়তো থাকবে না, এই জন্য আগে থেকে একটা ডিসিশন নিয়ে যাচ্ছি যে মানে যে ডিসিশনটা পরবর্তী যে ডিন আসবে হিমাংশু ভৌমিক, সে যেন এক্সিকিউট করতে পারে। এই কারণে একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি যে যেভাবেই হোক 4-2 কে বিদায় দেয়া
এবং ওদের যদি বিদায় দেওয়া যায় তাহলে তোমাদের বিদায়েরও একটা ব্যবস্থা হবে টাইমলি। আইদার সেটা আমরা ক্লাস টেস্টের মার্কসটা বাড়াই দিয়ে, অ্যাসাইনমেন্টের সংখ্যা বাড়াই দিয়ে, যেভাবে হোক আমরা করতে পারবো, এটা সমস্যা নেই। একটা ভাইবা টাইবা নিয়ে একটা কিছু করা যাবে। তো ওটা আমরা হয়তো 25 তারিখে যদি পরীক্ষা হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে 28-29 তারিখের মধ্যে মে মাসে একটা একাডেমিক কাউন্সিল ডাকতে হবে, কারণ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়া ডিনরা কিছু করতে পারে না। ডিনদের তারা মতামত দিতে পারে, বাট সিদ্ধান্ত নিতে একাডেমিক কাউন্সিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যত প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর আছে সবাই থাকে ওখানে, এক্সটার্নাল মেম্বাররা থাকে। সেটা জুমে হোক এভাবে হোক, আমরা একটা ইমার্জেন্সি একাডেমিক কাউন্সিল ডেকে এই বিষয়টা আমরা ভিসি স্যারকে বলছি যে স্যার আপনি একটা সমাধান দিবেন আমাদের, যেন ছেলেরা অন্তত এইভাবে বসে না থেকে যেন তারা ই করতে পারে। কিন্তু ওই যে আমরা আটকে যাচ্ছি, জায়গায় জায়গায় আটকে যাচ্ছি, কারণ হচ্ছে যে একাডেমিক কাউন্সিল করাটাও টাফ, সরকার আবার বিধিনিষেধ আছে, অনেক ঝামেলা। কোন কোন ইনস্টিটিউট তারা হয়তো বা ট্রাই করতেছে যে আমরা এইভাবে পারি কিনা। তোমরা যেটা শোনো ওইটা পুরোপুরি সত্য না, ওর মধ্যে কিছু মিথ্যা আছে, তোমরাও যা শোনো অর্ধেক শোনো আর অর্ধেক শোনো না, এটাও একটা বিপদ। এটা নিয়ে আবার ফেসবুক মাতাতে থাকো। তো যা হোক, একটা ব্যবস্থা হবে। আশা করি তোমরাও ক্লাসটা বন্ধ করবে না। ওই যে আমি যেটা বলি যে যদি এমন হয় তোমার যদি ভালো না লাগে কোনো ক্লাস, হাজিরা দিয়ে 2 টাকার ইন্টারনেট যাক, হাজিরাটা দিয়ে মোবাইল থুয়ে ফেলাইতে চলে যাও। এটা সবাই করে, কম বেশি বেশিরভাগ করে, কারণ 20 জন মাত্র ক্লাস করে, আমার ক্লাসই করে 20 জন। আর তোমাদের দুঃখের কথা কি বলবো, 72 আসছে এখন, 8 মিনিট পার হয়ে গেছে, 72। এখন বলো তো দেখি যে যদি বডিলি ক্লাস হইতো, তোমরা কোন অবস্থায় পৌঁছাইছে দেখো, বডিলি যদি ক্লাস হইতো তাহলে 3 মিনিট আগে আমি বন্ধ করে দিতাম ক্লাসে ঢুকা, কোনোভাবেই আমি ক্লাসে ঢুকতে দিতাম না। তুমি স্বাধীনতা দেরি করে আসবা, ক্লাসে ঢুকতে দিতাম না। কিন্তু অনলাইন, তারপরও আরে বাবা অনলাইনে তো তোমার ই দিয়া আছে, তোমার দিয়া আছে, লিঙ্ক দিয়া আছে, অনলাইনে ঘন্টা খানিক আগে ঢুকে বসে থাকলে সমস্যাটা কি? কামরুজ্জামান হোসেন যে সময় ঢুকে ঢুকুক, আমি 8টার সময় স্যার গতকাল ঝড় হয়েছে স্যার অনেক জায়গায়, আর হচ্ছে বিদ্যুৎ নাই স্যার, অনেকের হয়তো বা ডিভাইসের সমস্যা। এইসব অজুহাত দিও না, অজুহাত আমি শুনতে চাই না। গতকাল ঝড় ঝড় তো স্যার হবে, সবসময় হবে, সবসময় হবে, এগুলো সব লেম এক্সকিউজ। ঝড় হবে, ঝঞ্ঝা হবে, সবই হবে, বন্যা বর্ষা সবই হবে, এর মধ্যেই মানুষ বিয়ে করবে, মানুষ মরবে, সন্তান জন্ম দেবে, অনেক কিছুই হবে। স্যার প্রত্যন্ত অঞ্চলগুলোতে কারেন্ট নাই স্যার, বিদ্যুৎ সমস্যা স্যার। হ্যাঁ স্যার বিভিন্ন যে প্রত্যন্ত অঞ্চলগুলো যা হচ্ছে বাসায় অনেক জায়গায় কারেন্ট নাই স্যার। সকালে ঘুম থেকে উঠে যে জায়গায় বিদ্যুৎ আছে সেই জায়গায় চলে যাবা। বিভিন্ন যে অঞ্চলগুলো স্যার মানে আর তোমার বিদ্যুৎ সমস্যা থাকলে তুমি মানে মোবাইলে চার্জ থাকবে না, মোবাইলে চার্জ থাকবে না, কিন্তু ইন্টারনেট সমস্যা তো বোধহয় এতটুকু কঠোর কথা না। ওদের জায়গা তো ওদের বিদ্যুৎ রাখার ব্যবস্থা আছে, ওদের সম্ভবত ব্যাটারি অনেক কিছু আছে, যার ব্যাটারি আছে সেগুলোতে তো বিদ্যুতের সমস্যা হওয়ার কথা না। নাকি নেটেও সমস্যা আছে? স্যার নেটও স্লো স্যার। আচ্ছা তাহলে আমরা অনেক সময় বিদ্যুৎ না থাকলে স্যার হচ্ছে আপনার নেটওয়ার্ক ডাউন হয়ে যায়। এই সমস্যার মধ্যেও চলতে হবে, বন্ধ করা যাবে না কোনো কিছু, বন্ধ করলে বন্ধ করলেই বিপদ। জি স্যার, যে পোস্ট দিছিল জি স্যার, স্যার আমরাও চেষ্টা ক্লাস ভালোভাবে চলুক স্যার। তোমাদের ক্লাস স্কেডিউল করা আছে কত পর্যন্ত? স্যার 6 তারিখ পর্যন্ত ক্লাস করার কথা আছে স্যার। 6 তারিখ পর্যন্ত। আমার একটা না দুটো ক্লাস বাদ গেছে না? জি স্যার। আচ্ছা দেখা যাক 7 তারিখের দিকে যদি থাকে তাহলে আমি হয়তো ওই ব্যাকআপ ক্লাস মেকআপ ক্লাসটা নিয়ে নেব। আচ্ছা যদি লাগে নেব, না হলে নেব না। এখন আমরা আপাতত চলে যাই আমাদের পার্টিসিপেন্ট। এখানে আছে জাকিরকে আর ইয়েকে আগে বানাই দিই। জাকির হাত তোলো, আর ইয়ে হাত তোলো,
সিয়াদ জাকির আর সিয়ার কই আর একজন কই মোর হাত তুলছি স্যার। কাউসার কাউসার আছে মে গো হোস্ট ইয়েস হয়েছে দুজন পোস্ট হয়েছে না জি স্যার হয়েছে। এখন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আজকের পড়াটা একটু গুরুত্বপূর্ণ তোমরা একটু ধৈর্য ধরে একটু যতটুকু পারো একটু ধৈর্য ধরে থাকো কারণ আজকের এইটা একটু গুরুত্বপূর্ণ এবং এর পরে যেটা পড়াবো সেটা আরো গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন আসে প্রত্যেক বছর আমরা বলছি যে আমরা গতদিন পড়ছিলাম এমিশন কন্ট্রোল অটোমেটিক এমিশন কন্ট্রোলটা যে কারণগুলোতে হয় সেই কারণগুলো এখানে একটু বলা আছে এবং তার রিমেডিয়ালটাও বলা আছে যে একটা হয় ক্র্যাঙ্কেস থেকে যে ফ্লুইড যে পেট্রোল বা ডিজেল এটা যদি ইভাপোরেট হয় সে পরিবেশটাকে দূষণ করে দ্যাট ইজ পলিউশন করে আবার যদি সাইলেন্সার থেকে যে বের হয় সেটাও পরিবেশকে দূষণ করে আবার যদি গ্লোবাই গ্যাস থাকে গ্লোবাই মানে যে পরিমাণ প্রেসার তৈরি হলো এটা যদি পিস্টনের পাশ দিয়ে চলে আসে সেক্ষেত্রে তারাও কিছু গ্লোবাই করে ফেলে দেখা যাচ্ছে দেখা যায় জি স্যার দেখা যায় স্যার আর একটু বড় করে দিই আচ্ছা আমার বাসায় গেলে চাচ্ছি তাহলে এখানে দেখো 4 possible sources of atmospheric pollution. A carburetor and fuel tank can emit fuel vapor. একটা কার্বোরেটর এখন আর কার্বোরেটর ব্যবহার করা হয় না ফুয়েল ট্যাঙ্ক থেকে এখন ফুয়েল এমিট করে এখন কিন্তু কার্বোরেটেড ভেহিকল নাই ফলে কার্বোরেটর এখন আর ব্যবহার করা হয় না তোমাদের যদিও কোর্সের মধ্যে কার্বোরেটর আছে আমি গতবার বন্ধ করেছি তোমাদের থেকে প্রযোজ্য না এটা হবে যারা ভর্তি হচ্ছে বা পরীক্ষা দেবে ওদের থেকে প্রযোজ্য হবে যে ওদের এই সিলেবাসের মধ্যে কার্বোরেটর থাকবে না crankcase can emit blow-by gas and fuel vapor tailpipe can give out engine exhaust gas with pollutants এই পলিউট্যান্ট গুলোকে যদি তুমি রিমেডিয়াল করতে চাও তাহলে তোমাকে ক্র্যাঙ্কেস থেকে যেটা হচ্ছে সেটাকে পজিটিভ ক্র্যাঙ্কেস ভেন্টিলেশন করতে হবে যেটা আমরা বলি পিসিভি পজিটিভ ক্র্যাঙ্কেস ভেন্টিলেশন আচ্ছা ক্র্যাঙ্কেসটা কি এটা মনে আছে তোমাদের কি পড়াইছে না ক্র্যাঙ্কেসটা জি স্যার পড়াইছে হ্যাঁ ক্র্যাঙ্কেসটা কি বলো তো স্যার ক্র্যাঙ্কেসটা মূলত স্যার ইঞ্জিনের যার মধ্যে মোবাইল গুলো স্যার জমা থাকে স্যার টুয়েলটাকে জমা Oil রাখে sump. আছে কোথায় স্যার ক্র্যাঙ্কেস Crankshaft নিচে স্যার ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের নিচে ক্র্যাঙ্কশ্যাফট তার নিচে থাকে অর্থাৎ যে জায়গাগুলো রোটেটিভ পার্টস যেটা আছে এই রোটেটিভ পার্টস গুলোকে অয়েলিং করার জন্য নিচে অয়েল থাকে এবং এই অয়েলটাকে স্প্ল্যাশিং সিস্টেমের মাধ্যমে তাকে ছিটে দেওয়া হয় স্প্ল্যাশ মানে ছিটে দেওয়া স্প্ল্যাশিং কি ক্র্যাঙ্কেসের নিচে একটা চামচের মতো থাকে স্পুন টাইপের ক্র্যাঙ্কশ্যাফটটা যখন ঘোরে তখন ক্র্যাঙ্কেসের মধ্যে থেকে এই চামচটা কিছু লিকুইড তার চামচের মধ্যে ভরে নেয়
এখন চামচের মধ্যে ভরে নিলে যেহেতু জোরে জোরে ঘুরতেছে ওটা চামচের মধ্যে রাখতে পারবে না, ওপার দিয়ে তার চারিপাশে ছিটাতে থাকবে। তুমি যদি কোনো একটা কিছুর মধ্যে নিয়ে ছাই নিয়ে মনে করো একটা মোজার মধ্যে ছাই ভরে দিলে, ছাই ভরে হাতে নিয়ে যদি ঘুরাও তাহলে ছাইগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে। হ্যাঁ, তোমার পাশ দিয়ে ছোট ছোট কণাগুলো বেরোতে থাকবে। তো এখানেও যেটা হয়, এটা সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে এই যে লুব অয়েলটা সিটে সিটে যায়। এই সিটে স্প্ল্যাশিং পদ্ধতিতে আবার কোনো কোনো সময় আমরা পাম্পিংও করি, পাম্পিং করেও কোনো কোনো জায়গায় দেওয়া হয়, যেটা ক্র্যাঙ্কেজের মধ্যে আমরা দেখি যে বিভিন্ন গ্যালারি আছে, অয়েল গ্যালারি আছে, তার মধ্যে দিয়েও যায়। তো পজিটিভ ক্র্যাঙ্কেজ ভেন্টিলেশন হচ্ছে ক্র্যাঙ্কেজটাকে ভেন্টিলেট করা, যে গ্যাসটা আছে সেই গ্যাসটাকে রিসার্কুলেট করা। আর একটা হচ্ছে ইভাপোরেটিভ ইমিশন কন্ট্রোল সিস্টেম, ইভাপোরেশনের মাধ্যমে এমিশনটাকে কন্ট্রোল করা। এই সবগুলো গ্লোবাই গ্যাস বা ফুয়েল ভেপার এগুলো নিয়ে। হিটেড এয়ার সিস্টেম, যদি এয়ারকে হিট করে দেওয়া হয় তাহলেও এটা করা যায়। এক্সস্ট গ্যাস রিসার্কুলেশন, ইজিআর, এক্সস্ট গ্যাস রিসার্কুলেশন, এক্সস্ট যে গ্যাসটা আছে সেই গ্যাসটাকে যদি তার মধ্যে কোনো প্রকার পলিউট্যান্ট থাকে সেটাকে রিসার্কুলেট করা। এগুলো সবই হচ্ছে প্রথম দিকের কাজ। প্রথম দিকের গাড়িগুলোতে এই জিনিসগুলো বেশি হতো। ইদানিং এখনকার যে মডার্ন কারগুলো আছে এগুলোতে এগুলো খুব একটা করে না, কারণ এখন আর কার্বোরেটরও নাই। এখন যে পরিমাণ ফুয়েল লাগে, যতটুকু ফুয়েল লাগে ততটুকু ফুয়েলকেই ইনজেক্ট করা হয়। আমাদের মতো দেশে দেখা যায় বেশিরভাগ গাড়িগুলো গ্যাস করা অথবা এলপিজি করা। গ্যাস বা এলপিজিতে ক্র্যাঙ্কেজ ভেন্টিলেশন, ইভাপোরেটিভ ইমিশন, হিটেড এয়ার কোনোটাই প্রয়োজন হয় না, এক্সস্ট গ্যাস সার্কুলেশন কোনোটাই প্রয়োজন হয় না। দেন এয়ার ইনজেকশন সিস্টেম, লাস্ট আছে ক্যাটালাইটিক কনভার্টার। অ্যাকচুয়ালি এখন আমরা যেটা করি পেট্রোল ইঞ্জিন গুলোতে, সেখানে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করে থাকি, ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করে থাকি। এখন দেখো এখানে প্রথমে আছে ক্র্যাঙ্কেজ ভেন্টিলেশন সিস্টেম, যে ক্র্যাঙ্কেজটাকে ভেন্টিলেট করা। ক্র্যাঙ্কেজের মধ্যে যে ব্লোবাই গ্যাস আছে এই ব্লোবাই গ্যাসটাকে ভেন্টিলেট করা, অথবা ফুয়েল ট্যাঙ্কের মধ্যে যে গ্যাস ভেপার আছে সেটাকে ভেন্টিলেট করা। তার জন্য আমরা যেটা বলি পিসিবি। এখন আর এটা ব্যবহার করা হয় না, তোমরা না করলেও হবে। এটা বাদ দিয়ে এখন দাঁড়াও এটা এখন বাদ দিয়ে যাইতে হবে আমাকে, এটা বাদ দিয়ে আরেক পেজে যাইতে হবে, ওই পেজে যাচ্ছে না। হ্যাঁ, ইঞ্জিনের নিচে এই যে নিচের অংশটা, দাঁড়াও, অ্যানোডেড, এই যে অংশটা দেখা যাচ্ছে আমি যেটা দাগ দিয়ে দিলাম, এটি আছে ক্র্যাঙ্কেজ। এই ক্র্যাঙ্কেজ নিচের যে ঢাকনাটা আছে উল্টো করে দিয়া, এই ঢাকনাটা আছে ক্র্যাঙ্কেজ। তোমরা একটু পড়ে নি এখানে, তারপরে একটু জানা থাক, একেবারে না জানা থাকলেও বিপদ। বিপদে পড়লো হয় না। এখানে দেখো ক্র্যাঙ্কেজ দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে এরকম করলে। জি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। জি স্যার, ক্লিয়ার দেখা যায় স্যার। আচ্ছা, ক্লিয়ার যদি দেখা যায় তাহলে আমি পারবো। এবার এই যে ক্র্যাঙ্কেজ যেটা ভেন্টিলেট করা আছে, নিচে দেখো ক্র্যাঙ্কেজ আছে। এই ক্র্যাঙ্কেজের মধ্যে এখান থেকে পিস্টনের পাশ দিয়ে যে গ্যাসটা আসছে এটাকে বলা হয় ব্লোবাই। পিস্টনের উপরে তো প্রেসার তৈরি হয়, কম্প্রেশন তৈরি করে কি পিস্টনের উপরে কম্প্রেশন তৈরি হয়। যদি কোনো কারণে কম্প্রেশন লিক করে রিং এর মধ্যে দিয়ে, এখানে কতগুলো রিং থাকে পিস্টনের গায়ে, আমি একটু যাই আবার। এই যে পিস্টনের গায়ে কতগুলো রিং আছে, এই যে এগুলো 3টে রিং আছে, মিনিমাম 3টে 4টেও থাকতে পারে।
কম্প্রেসর রিং থাকে 3টা বা 4-2টা, আর একটা থাকে অয়েল স্ক্র্যাপার রিং। এর পাশ দিয়ে যখন ব্লো বাই হয়, রিংটা কভার করতে পারে না, কোনো কারণে যদি রিং ক্ষয় হয়ে যায় বা সিলিন্ডার ক্ষয় হয়ে যায়, তাহলেই এর পাশ দিয়ে ব্লো বাই আসে। সেই ব্লো বাই গ্যাসটাকে এরকম ক্র্যাঙ্কেস এখান থেকে ভেন্টিলেট করা। যদি এটা করা যায়, এবং সেটা আমরা করি কি দিয়ে, অয়েল ফিল্টার ক্যাপ যদি ক্লোজ থাকে, তাহলে ফ্রেশ এয়ারটা এই পথে প্রবেশ করে এবং সেখান থেকে সে ব্লো বাই গ্যাসটাকে বের করে নিয়ে ছেড়ে দেয়, চলে যায়। প্রত্যেকবার এইভাবে যাওয়া যায় না। এই জন্য। যাক, এখন আর এই ইমিশন গুলোকে নিয়ে চিন্তা করা হয় না, এখন এক্সস্ট ইমিশনটা নিয়ে চিন্তা করা। এক্সস্ট ইমিশন চলে যাবো সরাসরি। এক্সস্ট ইমিশন, এখান থেকে কোশ্চেন আসে। ক্যাটালাইটিক কনভার্টার, ক্যাটালিস্ট কি? ক্যাটালিস্ট কাকে বলে বলতে পারো কেউ? স্যার ক্যাটালিস্ট এক ধরনের প্রভাবক স্যার, এটার দ্বারা আমরা যেমন স্যার বিক্রিয়া, এটা আর কি বিক্রিয়াটা দ্রুত ঘটাতে সাহায্য করে স্যার। বিক্রিয়া করে না, কিন্তু বিক্রিয়া দ্রুত ঘটাতে সাহায্য করে। আর বিক্রিয়ার গতিকে গতিশীল করে বা মন্থর করে, এটাই ক্যাটালিস্টের বাংলা প্রভাবক। এটা এমন কিছু কেমিক্যালস, যে কেমিক্যালস গুলো নিজে পরিবর্তিত থাকে, কিন্তু বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে বা বিক্রিয়াটাকে আইসোলেট, মানে কোনো জিনিসকে আইসোলেট করে দেয়, স্ক্যাটার্ড করে দেয় অথবা কম্বাইন্ড করে দেয়, কিন্তু নিজে কোনো পরিবর্তন হবে না, তার নিজের কোনো পরিবর্তন হবে না, তাকে বলা হয় ক্যাটালিস্ট। এরকম ক্যাটালিস্ট যুক্ত যদি কোনো কনভার্টার আমরা ব্যবহার করি, তাহলে তাকে বলা হয় ক্যাটালাইটিক কনভার্টার। A catalyst is a material that cause a chemical change without entering into the chemical reaction. তো আমাদের এখানে অ্যাকচুয়ালি যে সাইলেন্সার গ্যাস যেটা আছে বা এক্সস্ট ম্যানিফোল্ড থেকে যে গ্যাসটা বেরোয়, এর মধ্যে কি কি থাকে? সালফারের অক্সাইড থাকে, তাই না? কার্বন ডাইঅক্সাইড থেকে স্যার, জি স্যার, কার্বন ডাইঅক্সাইড, কার্বন হাইড্রোকার্বন থাকে, মনোক্সাইড, হাইড্রোকার্বন বা কার্বন মনোক্সাইড থাকে, সালফারের অক্সাইড থাকে, নাইট্রোজেনের অক্সাইড থাকে, এই তো? জি স্যার। জি স্যার, সংক্ষেপে বলি এটাকে কক্স, নক্স, সক্স। কক্স, নক্স, সক্স। কক্স মানে CO হতে পারে, CO2 হতে পারে, এই জন্য বলে কক্স। নক্স বলে কেন? NO হতে পারে, NO2 হতে পারে, NO3 হতে পারে, এই জন্য বলে নক্স। সক্স কেন বলে? SO হতে পারে, SO2 হতে পারে, SO3 হতে পারে, SO4 হতে পারে, SO6 হতে পারে। এরকম সালফারের যতগুলো যৌগ আছে এখানে, যেগুলো হওয়া সম্ভব সেগুলো হইতে পারে। এই একবারে প্রকাশ করার জন্য এটাকে আমরা বলি যে কক্স, নক্স এবং সক্স। কক্স, নক্স এবং সক্স। এই কক্স, নক্স, সক্স ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের ক্যাটালিস্ট আমরা ব্যবহার করে থাকি। থিন লেয়ার প্লাটিনাম অথবা এই ধরনের কোন ক্যাটালাইটিক মেটাল। কোন কোন সময় এই মেটালের ছোট ছোট বলও আমরা ব্যবহার করে থাকি। মেটালের ছোট ছোট বলও আমরা ব্যবহার করে থাকি। কোন কোন সময় জেল আর গাড়িতে ব্যবহার করে না, কারণ জেল ব্যবহার করলে সমস্যা। যেখানে সাধারণত স্ট্যাগন্যান্ট থাকে কোনো কিছু, সে জায়গাটা আমরা কিছু জেলও ব্যবহার করে থাকি, যে ময়েশ্চারটাকে দূর করার জন্য। যেমন দেখো, তোমরা একটা ছোট ইনস্ট্রুমেন্ট কিনবা, দেখবা যে কাগজের ব্যাগের মধ্যে, ব্যাগটা বেশ টাইট করে দিয়া, কিন্তু ওর মধ্যে এক দুটো ছোট ছোট প্যাকেট দিয়ে আছে।
প্যাকেটের মধ্যে দেখবো কি যেন গোল গোল কি যেন লাগে হাতে, তাই না? ওগুলো প্যালেটস করা সিলিকা জেল দিয়ে, যা ময়েশ্চারকে অ্যাবজর্ব করতে পারে। আর এখানে আমার ময়েশ্চারকে অ্যাবজর্ব করা লাগবে না, এখানে অ্যাবজর্ব করা লাগবে সিওএক্স, এনওএক্স, এসওএক্স কে। সিওএক্স এর জন্য একটা ম্যাটেরিয়াল, এনওএক্স এর জন্য একটা ম্যাটেরিয়াল এবং এসওএক্স এর জন্য আলাদা ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি। প্লাটিনাম এবং প্যালাডিয়ামই সাধারণত ব্যবহার করি। প্লাটিনাম, রোডিয়াম, প্লাটিনাম, রোডিয়াম, বাট প্যালাডিয়ামও কোনো কোনো সময় আমরা ব্যবহার করে থাকি। সেটা এখানে দেখবা একটু, টু কন্ট্রোল এনওএক্স, লাইনটা দেখো, to control NOx, rhodium is used as a reducing catalyst. It changes NOx to harmless N2. কি লিখছি? আমার হাত হয়েছে বেঁকা হয়ে গেছে। রোডিয়াম ইউজ করা হয় ক্যাটালিস্ট হিসেবে কোনটার জন্য? NOx এর জন্য, NOx এর জন্য। NOx টা করে তখন নাইট্রোজেন, হুম, নাইট্রোজেন স্যার, হার্মলেস হ্যাঁ নাইট্রোজেন। নাইট্রোজেন কি ক্ষতিকর? বাতাসে কত পার্সেন্ট নাইট্রোজেন আছে? 78% স্যার। 78 বা 79%, প্রায় 78%, 79% প্রায় 78.2%, 6%। তো এই যে 78% নাইট্রোজেন আছে, তাতে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ যেগুলো দানা জাতীয় ফসল সেগুলোর জন্য উপকার হয়, তারা নাইট্রোজেন বেশি পরিমাণ গ্রহণ করে, ছোলা, বুট এইগুলোতে। তাহলে গাড়িতে যে এনওএক্স বেরোচ্ছে, সেই এনওএক্সটাকে যদি আমি শুধু রোডিয়ামের কিছু ছোট ছোট বল ব্যবহার করি অথবা রোডিয়ামের প্লেট ব্যবহার করি, যার পর একটা থিন লেয়ার দিয়ে আছে, একটা কোনো কিছুর পর রোডিয়ামের থিন লেয়ার দিয়ে আছে, এরকম একটা প্লেট যদি ব্যবহার করি, তাহলে এনওএক্স যেটা আছে এটা চেঞ্জ হয়ে N2 হয়ে যাবে। এনওএক্স যদি চেঞ্জ না হয় তাহলে কি হতে পারে? NOx যদি চেঞ্জ, আমরা যদি এটাকে চেঞ্জ না করি NOx, তাহলে কি রিঅ্যাকশন হতে পারে? রিঅ্যাকশন হতে পারে যে এখানে কিছু পানিও থাকে, এই পানির সাথে, গরম পানির সাথে রিঅ্যাক্ট করে সে সালফিউরিক নাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারে, HNO3, HNO3 তৈরি করতে পারে। আর নাইট্রিক অ্যাসিডটা বেশ খানিক ক্ষতিকর, অ্যাসিডের মধ্যে বেশ খানিক পাওয়ারফুল। ওর সাথে যদি নাইট্রিকের সাথে যদি তুমি আরেকটা মিলাই দাও, হাইড্রোক্লোরিক বা সালফিউরিক, তাহলে তো আর কথা নাই। এখন তাহলে NOx টাকে চেঞ্জ করে আমরা শুধু একটা যদি থিন লেয়ারের রোডিয়াম প্লেট অথবা কিছু রোডিয়াম বল ইউজ করতে পারি, তাহলে তাকে করা যায় N2, একটা সমস্যার সমাধান হবে। হাইড্রোকার্বন গ্রুপের জন্য কি দেওয়া যায়? হাইড্রোকার্বন, প্লাটিনাম, প্লাটিনাম, প্যালাডিয়াম, দুটা। অক্সিডাইজিং কনভার্টার, দি অক্সিডাইজিং কনভার্টার, উপর থেকে দেখো, হ্যান্ডেলস Hc and CO, প্লাটিনাম, প্লাটিনাম or প্যালাডিয়াম as catalyst। হাইড্রোকার্বনের জন্য আমরা সাধারণত Hc এবং কার্বন ডাই অক্সাইড COX, COX, এই দুটোর জন্য আমরা ব্যবহার করি। হাইড্রোকার্বনের জন্য করি কোনটা? প্লাটিনাম, প্লাটিনাম। প্লাটিনাম হাইড্রোকার্বনের জন্য প্লাটিনাম, আর কক্সের জন্য, সিওএক্স এর জন্য প্যালাডিয়াম। প্যালাডিয়াম। তাহলে আমরা বেসিক্যালি তিনটে ব্যবহার করলাম। একটা হচ্ছে হাইড্রোকার্বন, যেটা আমাদের আনবার্ন হাইড্রোকার্বন থাকবে, তাকে যেন সে অ্যাবজর্ব করতে পারে, তার জন্য আমরা ইউজ করলাম প্লাটিনাম। আর সিওএক্স যেটা, তার জন্য আমরা ব্যবহার করলাম প্যালাডিয়াম। আর এনওএক্স এর জন্য আমরা ব্যবহার করলাম রোডিয়াম, রোডিয়াম। এখন প্রশ্ন হচ্ছে এসওএক্স, এইটাকে আমি কিভাবে দূর করবো? এসওএক্স সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারে। কার্বন মনোক্সাইড যেমন ক্ষতিকর, নিঃশ্বাস নেওয়ার জন্য ক্ষতিকর, ওটাকে যদি কার্বন ডাই অক্সাইডে করে দিতে পারি ভালো, কিন্তু কার্বন ডাই অক্সাইড থেকেও কার্বলিক অ্যাসিড তৈরি হতে পারে, H2CO3।
এই ধরনের কার্বলিক অ্যাসিড তৈরি হতে পারে। এই দুটোকে দূর করলাম, সালফার থেকে তো সালফিউরিক অ্যাসিড তৈরি হতে পারে। সালফারের জন্য কি ফর্মুলা? সালফার সাধারণত একটা অ্যাডিটিভ, যে অ্যাডিটিভসটা ফুয়েলের কোয়ালিটি বাড়ানোর জন্য ব্যবহার করা হতো এক সময়। ফুয়েলের কোয়ালিটি বাড়ানোর জন্য, নকিং টেন্ডেন্সি কমানোর জন্য সাধারণত সালফার ব্যবহার করা। নকিং তো বোঝো, নকিং ডেটোনেশন, এটাকে কমানোর জন্য সাধারণত সালফারটা তখন ব্যবহার করা হতো খুব অল্প পরিমাণে। এখন সালফার ব্যবহারই করা হয় না। সালফারের বর্তমান প্রায় নাই বললেই চলে। তবে যদি এই তিনটে ব্যবহার করা হয় একসাথে, তাহলে সালফারও কিছুটা কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা পাইলাম এখানে প্রশ্ন হইতে পারে যে সাধারণত হাইড্রোকার্বনের জন্য, হাইড্রোকার্বন COX, NOx, SOX এর জন্য আমরা কি কি ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করে থাকি। হাইড্রোকার্বনের জন্য প্লাটিনাম, কার্বন COX এর জন্য প্যালাডিয়াম এবং NOx এর জন্য রোডিয়াম আমরা ব্যবহার করে থাকি। এইটি সাধারণত যে কোনো কোনো সময় ডুয়েল বেড বা ট্রিপল বেড হিসেবে এই ক্যাটালাইটিক কনভার্টার গুলো থাকে। আমরা সামনে একটা ছবি দেখি, আগে একটা ছবি দেখি, দেখে এখানে দেখো, এখানে কনভার্টার আছে। এই উপরেরটা আছে কনভার্টার, এটা একটা কনভার্টার, উপরেরটা আছে কনভার্টারের একটা লেয়ার, উপরে একটা বাক্স। এই বাক্সের মধ্যে এরকম প্লেট আকারে এই কনভার্টার গুলো দেয়া থাকে। এই ইনসুলেশন বলি বা র্যাপ বলি, যাই বলি, এগুলো তো সৌন্দর্য বর্ধনের জন্য, যেন এখান থেকে বের হতে না পারে, এর মধ্যেই যেন থাকে। এই যে ছোট ছোট দেখো বল দিয়ে আছে, এরকম থাকে, যার মধ্যে দিয়ে যখন এক্সস্ট গ্যাসটা ফ্লো হয়, তখন এক্সস্ট গ্যাস ফ্লো হলে অটোমেটিক, এটা হচ্ছে 3 ওয়ে ক্যাটালাইটিক কনভার্টার। একটা 3 ওয়ে ক্যাটালাইটিক কনভার্টার হচ্ছে প্লাটিনাম ফর HC হবে। এটা একটু উল্টো লেখা হয়েছে, তোমরা এই যে রেসপেক্টিভলি না, এটা রেসপেক্টিভলি বলা হয়নি। যে প্লাটিনাম আছে আগে NOx, NOx এর জন্য রোডিয়াম, HC এর জন্য প্লাটিনাম এবং প্যালাডিয়াম আছে COX এর জন্য। এটা একটা 3 ওয়ে ক্যাটালাইটিক কনভার্টার। এখানে এরকম বল থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বল থাকে, তার মধ্যে যখন পাস হয়ে আসে, পাস এসে তখন অটোমেটিক এটা শেষ হয়ে যায়। উপরেরটা আছে 3 ওয়ে বোধহয়, আমি একটু দেখিনি। হ্যাঁ, উপরেরটা 3 ওয়ে, নিচেরটা আছে 2 ওয়ে। এবং এখানে দেখো আমরা যদি দেখি যে এয়ার ফুয়েলের মিক্সচার, যখন এয়ার ফুয়েল মানে আগেরটা ইয়ার পরেরটা ফুয়েল, অর্থাৎ 13 যদি সিসি ধরি, 13 সিসি এয়ারের সাথে 1 সিসি ফুয়েল, তাই তার রেশিও আছে 13:1, 14:1, 14.7:1, 15:1, 16:1, এরকম যদি যেতে থাকে, তাহলে এটাকে আমরা বলি যে রানিং মিক্সচার। বাট যদি তার থেকে এয়ারের পরিমাণ কমতে থাকে, ফুয়েলের পরিমাণ বাড়তে থাকে, তখন তাকে আমরা বলি রিচ মিক্সচার। গাড়ি স্টার্ট করার সময় অথবা যদি হাইওয়েতে গাড়িটাকে পিক আপ দিতে হয়, থার্ড স্পিডে চালাতে হয়, তাহলে তখন আমাকে রিচ মিক্সচারের প্রয়োজন হয়। কিছু সময়ের জন্য রিচ মিক্সচারের প্রয়োজন হয়। তারপর গাড়ি যখন একটা সার্টেন স্পিডে উঠে যায়, সার্টেন স্পিডে উঠে যাওয়ার পর আবার গাড়ি তার ইনার্শিয়ার কারণে, গাড়ি তার নিজস্ব ওজনের কারণে যখন চলতে থাকে, তখন আবার ফুয়েলটা সাপ্লাইটা কমে যায়। ইদানিং হাইব্রিড কিছু কার বের হয়েছে, যে হাইব্রিড কারগুলোতে 60 কিলোমিটার/আওয়ারের উপরে উঠলেই তখন আর ইঞ্জিন কাজ করে না, ইঞ্জিনকে কাট করে দিয়ে তখন ব্যাটারি দিয়ে চালায়। আবার যখন কম গতিতে চলে আসে, তখন ব্যাটারি কাট হয়ে যে ইঞ্জিনে আসে, ইঞ্জিনে যখন আসে তখন ইঞ্জিন আবার ব্যাটারিকে চার্জ করে।
এভাবেই মোটামুটি হইতে থাকে। যদি আমরা ধরে নিই যে এয়ার ফুয়েল রেশিও রিচ থেকে লিনের দিকে যাচ্ছে, তাহলে কোন স্টেজে পেট্রোল ইঞ্জিনের জন্য কোন স্টেজে আমরা দেখি যে আমরা ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারি, সেটা হচ্ছে 14.7:1 যদি এয়ার ফুয়েল রেশিও, তাহলেই আমরা দেখি যে এনওএক্সটা অনেক বেশি কমে আসে। এনওএক্সটা এখানে যে রেঞ্জ থাকে এনওএক্স, এরপরে যে কোনো এরপরে মিক্সচার যদি লিন হয় তাহলে এনওএক্স এর পরিমাণ কমতে থাকবে। আর যদি এরপরে মিক্সচার লিন হয় তাহলে সিওএক্স এর পরিমাণ, হাইড্রোকার্বনের পরিমাণ বাড়বে এবং সিওএক্স এর পরিমাণও বাড়তে থাকবে। তারপর আমরা এটাকে বলি বেস্ট অপারেটিং এরিয়া, যে এরিয়াতে পলিউশন কম হয়। বেস্ট অপারেটিং এরিয়া মানে যে এরিয়াতে পলিউশন কম হয়। এটা একটা 3-ওয়ে ক্যাটালিটিক কনভার্টার। 3-ওয়ে ক্যাটালিটিক কনভার্টার, এই পথে এক্সস্ট গ্যাসটা আসে আর এই পথে এক্সস্ট গ্যাসটা বেড়ে যায়। এখানে দেখো লেখা আছে ডার্টি এক্সস্ট গ্যাস ফ্রম ইঞ্জিন, দ্যাট ইজ এইচসি, সিও এবং এনওএক্স। আর এই পথে ক্লিনড এক্সস্ট গ্যাসটা বের হয়ে যায়। মাঝখানে চেম্বার, এখানে কিছু প্রক্রিয়া হয়ে যায়। তোমরা কি সাইলেন্সার ছাড়া মোটরসাইকেল চালানো দেখছো? সাইলেন্সার ছাড়া জি স্যার, মোটরসাইকেলে কি হয়? প্রচন্ড শব্দ শব্দ বেশি হয়। প্রচন্ড শব্দ হয়। আচ্ছা, প্রচন্ড শব্দ হয়। কেন জি স্যার। হয়? আর সাইলেন্সার লাগালে কি হয়? স্যার কনভার্টার গুলো ব্যবহার করে না করার কারণে শব্দ হয়েছে, এগুলো কনভার্ট না হওয়ার কারণে। কনভার্ট না, ওইটা কনভার্সনের গ্যাসটা বের হয়ে যায়, তো এজন্য গ্যাসটা যখন বের হয় সেটা বেশি শব্দ করবেই, কারণ প্রতি মিনিটে অনেকবার এরকম পটপট করে শব্দ হবে। এটাকে ড্যাম্পেন করতে হবে। ড্যাম্পেন করার জন্যই মূলত সাইলেন্সার আমরা ব্যবহার করি। সাইলেন্সারটা কি কেউ খুলে দেখছো কোনোদিন কি থাকে ওর মধ্যে? আসলে কিছু ও না। 2-3 পার্ট স্যার মেটাল থাকে স্যার। হ্যাঁ, সাইলেন্সারের ভিতরে ওই মোটা অংশের ভিতরে স্যার 2-3 পার্ট স্যার ওই যে মেটাল মতো থাকে স্যার। 3 পার্ট দেখছি স্যার। ওটা কনভার্টার দেখছো, ওটা না। সাইলেন্সারের মধ্যে থাকে একটা পাইপ, যে পাইপের অনেকগুলো ছোট ছোট ছিদ্র করা থাকে, আর তার বাইরে থাকে একটা মোটা পাইপ। ওই যে গ্যাসটা আসে পাইপের মধ্যে যাওয়ার সময় কিছু গ্যাস সে মোটা পাইপে চলে যায়, যে কারণে তার মানে এর শব্দটাকে সে ড্যাম্পেন করে, কোনো প্রকার শব্দ হতে দেয় না। যাও, আমরা ওইদিকে যাব না। এরকম সাইলেন্সারের সাথে এরকম আর একটা সাইলেন্সার লাগাই দিয়ে আর কিছু না। তো সেক্ষেত্রে কি হলো, যখন হাইড্রোকার্বন যেটা ঢুকলো, সে হাইড্রোকার্বনটা পানি হয়ে যাবে। সিওটা কার্বন ডাইঅক্সাইডের যে পানির যে হাইড্রোকার্বনের যে কার্বন আছে, এখানে অক্সিজেন যখন পানি হবে তখন সে কার্বনকে ছেড়ে দেবে। এই কার্বনটা আবার কার্বনের মনোক্সাইডের সাথে মিশে এবং অক্সিজেনও পানির যেটা আছে সেটা মিলে হবে কার্বন ডাইঅক্সাইড। আর নাইট্রোজেন এনওএক্স যেটা আছে সে অক্সিজেন ছেড়ে দিয়ে হয়ে যাবে N2। ফলে নাইট্রোজেন যে অক্সিজেন ছেড়ে দেবে সেটা কার্বন ডাইঅক্সাইডে ঢুকবে, হাইড্রোকার্বন যে কার্বন ছেড়ে দেবে সেটাও কার্বন ডাইঅক্সাইডে ঢুকবে। ঢোকার পর একদিকে হবে পানি, একদিকে হবে নাইট্রোজেন, আরো পাশে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডও আসলে কিন্তু পলিউট্যান্ট, এটা ক্ষতিকর। কার্বন ডাইঅক্সাইডও পরিবেশের জন্য ক্ষতিকর। অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকলে কি হবে, পরিবেশের কি হবে বলো? আমরা নিঃশ্বাস নিতে পারবো না, জীবেরা নিঃশ্বাস নিতে পারবে না। তাপমাত্রা বেড়ে যাবে স্যার। বললো না, আরে ইঞ্জিনিয়ারের মতো কথা বলো। কার্বন ডাইঅক্সাইড কি গ্রিন হাউস গ্যাস? স্যার তাপমাত্রা বেড়ে যাবে স্যার। কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণ তাপ ধরে রাখে হবে, যে এটা আমরা নিঃশ্বাস নিতে পারবো না তা না, নিঃশ্বাস আমরা নিতে পারবো, বাট কার্বন ডাইঅক্সাইড যদি বাড়তে থাকে, এই বাড়া মানে এমন না যে আগে যা ছিল তার থেকে 100 গুণ বেড়ে গেল, 1000 গুণ বেড়ে গেল, 5000 গুণ বেড়ে গেল, এরকম না। এটা বাড়ে আস্তে আস্তে, কারণ পৃথিবীতে যদি গাছ থাকে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে। বাট গ্রিন হাউস গ্যাস যেহেতু এটা যখন মাটির লোয়ার লেভেলে থাকে, তখন বিশেষ করে সান যখন উলম্ব ভাবে তাপ দেয়, লম্বিক ভাবে, যেমন গ্রীষ্মকালে আমাদের দেশে লম্বিক ভাবে তাপ দেয়,
তখন এই তাপটা যখন আসে, যে পথে আসে ওই পথে যায় না, সে অনেকখানি মানে যখন তাপটা আসে সে এসে নিচে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি পায় তাহলে এখান থেকে বেরোতে পারে না। এর মধ্যে রিপিটেডলি শুধু সে ওই পৃথিবীর সাথে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে বারবার সে একবার আপতন হয় আর একবার রিফ্লেকশন হয়। এই করে করে নিচের লেভেলের বাতাসটাকে গরম হয়ে যায়। আমাদের দেশে এই যে বেশি পরিমাণ যে এখন গরম হচ্ছে, এই গরমের জন্য দায়ী কিন্তু এটাও। কারণ আমরা আমাদের প্রয়োজনে, বাড়ি বানানোর প্রয়োজনে, শহর বানানোর প্রয়োজনে, ইন্ডাস্ট্রি বানানোর প্রয়োজনে আমরা গাছপালা কাটছি। গাছপালা লাগানো হচ্ছে না, কারণ জমিগুলো তো দখল হয়ে যাচ্ছে। ফলে গাছপালা যে কার্বন ডাইঅক্সাইড খাদ্যের জন্য গ্রহণ করত, এখন কিন্তু সেই গ্রহণের পরিমাণ কমে গেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যাবে কোথায়? পরিবেশেই থেকে যাচ্ছে। আলটিমেটলি আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। মানুষ তার প্রয়োজনে গাছপালা কাটছে, মানুষ তার প্রয়োজনে ইন্ডাস্ট্রি তৈরি করছে, মানুষ তার প্রয়োজনে বাড়িঘর তৈরি করছে। সব করতে যে এই বনাঞ্চল সাফ করা হচ্ছে। একটা দেশের সুস্থতার জন্য তার বনাঞ্চল থাকা দরকার 25%। আমাদের এখন আছে বোধহয় 5 থেকে 6%, 5.5% মতো আছে। বাকি যেটুকু ছিল তাও কেটে কেটে সাফ করা হচ্ছে। ফলে আমাদের এখানে এই কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বাড়ছে। আমরা যারা আছি, যারা আমরা শিক্ষিত মানুষ বলে দাবি করি, যারা আমরা অন্তত ইউনিভার্সিটি এডুকেশনটা নিছি, ইউনিভার্সিটি এডুকেশন মানে ইউনিভার্সাল এডুকেশন, আমাদের প্রত্যেকেরই উচিত এই গাছ লাগানোটাকে, এই উদ্যোগটাকে নিয়ে, গাছ লাগানোর এই উদ্যোগটা আমাদের নেওয়া উচিত। এবং আমরা যদি শুরু করি তাহলে হয়তো বা অন্য মানুষ আগ্রহী হবে। ঠিক আছে, তুমি যে গাছগুলো যদি এমন হয় সরকারি জায়গায় কোনো ফলবান গাছ লাগালে মানুষে মানুষে মারামারি হবে, তাহলে সরকারি জায়গায় তুমি বনজ বৃক্ষ লাগাই দাও, তুমি নিজের থেকেই করো। আমরা অনেক সময় অনেক টাকা খরচ করি। যেমন এই যে এখন বাড়ি যাবা, যদি মাইক্রোবাস ভাড়া করে যাও অনেকগুলো টাকা লাগবে। বাস হলে হয়তো বা এত টাকা লাগতো না, কিন্তু প্রয়োজনে কিন্তু তুমি খরচ করছো। যাদের বদ অভ্যাস আছে তারা অনেক সময় সিগারেট খায়, অনেক টাকা খরচ করে। আরো বড় বদ অভ্যাস যাদের আছে তারা আরো বেশি টাকা খরচ করে। মনে হয় কিছু টাকা কাটছাট করে গাছ লাগানোর দিকে আমাদের দেওয়া উচিত। আমরা সবাই আসার চেষ্টা করি যে পরিবেশকে বাঁচাই, বাংলাদেশকে বাঁচাই, অন্তত আমরা গাছ লাগাই। কারণ যদি গাছ লাগাই, উন্নয়নকে আটকে রাখা যাবে না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, উন্নয়নকে আটকে রাখা যাবে না। উন্নয়ন করতে হবে, সাথে সাথে আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করতে হবে। হ্যাঁ, আমি শুধু বলি না, আমি কাজও করি। আমার এলাকায় আমার একটা সংগঠন আছে, সংগঠনের নাম হাড়িয়ার খাল ফাউন্ডেশন। আমি ওখানকার চেয়ারম্যান। আমি একটা খাল কাটাইছি। এই খালটা জন্মের সময় একবার কাটানো হয়েছিল, মধ্যে দুবার কাটা হয়েছে, কিন্তু কিছুই হয়নি, 1 ইঞ্চি মাটিও সরেনি। এবার আমি কাটাইছি। এবার বর্ষাকালে এই গরমের সময়, শীতকাল যখন পানি কম থাকে সব থেকে, তখন 6 থেকে 7 ফুট পানি ছিল খালে। আর এই বর্ষাকালে পানি হয়ে যাবে অনেক, 15-20 ফিট পানি হয়ে যাবে, তাও বেশি। ফলে সাথে সাথে আমি ওখানে আমার গ্রামের মানুষ কিছু বাধা দিছে, কিন্তু বাধা দিয়েও করতে পারিনি। আমি আসলে খালের পাড়গুলোতে গাছ লাগাতে চেয়েছিলাম। 200 মতো লাগানো হয়েছে আমার তাল গাছ, আমি পাম ভিউ করতে চেয়েছিলাম। আর কিছু গাছ লাগানো হয়েছে 2-4 জন পানি উন্নয়ন বোর্ডের সচিবকে দিয়ে কয়েকটা গাছ লাগানো হয়েছে ওখানে। গাছ লাগানো হয়েছে, আশা করছি যে এই বর্ষায় আমি হয়তোবা আমার সরকারি বরাদ্দ আছে, আমি সরকারি একটা বরাদ্দ বের করছি, সেই বরাদ্দ দিয়ে 5 লাখ টাকা, 5 লাখ টাকার গাছ এবং গাছের সাথে তার যে বাক্সগুলো মানে খাঁচাগুলো আমি দিয়ে দিতে পারবো। তোমরাও সবাই উদ্যোগী হও। আস্তে আস্তে এই গাছগুলো কিভাবে আমরা গাছ লাগাতে পারি পরিবেশের দূষণের হাত থেকে অন্তত বাংলাদেশকে বাঁচানোর জন্য আমার যে স্মল কন্ট্রিবিউশন, আমার যে ছোট্ট একটু উদ্যোগ, সেই উদ্যোগটা আমি তোমার দেখা দেখি হয়তো তোমার গ্রামে তোমার বন্ধু বান্ধব যারা লেখাপড়া শিখিনি তারাও আগ্রহী হয়ে আসবে। আমার মনে হয় সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, এবার আমি আরেকটা শেয়ারে যাব। এই শেয়ারটা বন্ধ করে দেব, ম্যানুয়াল ট্রান্সমিশন।
স্যার আমাদের দেশে তো প্রচুর পরিমাণ কৃষি জমি, এখানে তো ফসল চাষ হয়, ফসলের এই অক্সিজেন গুলা কি আমাদের কাজে লাগে না স্যার? কোনটা? এইগুলা গাছ হিসাবে পড়ে না? ফসলের অক্সিজেন? স্যার ওই যে ধান ক্ষেতের কথা বলতেছে আর কি, যে চাষাবাদ করে ধান ক্ষেত পাট ক্ষেত হ্যাঁ সেগুলা থেকে কি স্যার অক্সিজেন পায় নাকি? ওটা হ্যাঁ জানতে হ্যাঁ চাই। হ্যাঁ হ্যাঁ পায়, বাহারের পাবে না কেন? অক্সিজেন তো পাবেই, সেটা পাই। তাহলে তো স্যার আমাদের অনেক পরিমাণে গাছ আছে হিসাবে। এই গাছ যেটুকানি অক্সিজেন তৈরি করে, ওর নিজেরটা যেটুকানি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দুটোই লাগে। ও যতটুকু তৈরি করে তার পুরোটাই সে নিজের জন্য নিজে ব্যবহার করে ফেলে, এবং তাও সাফিসিয়েন্ট না তার জন্য আবার নতুন করে কিছু দিতে হয়। যেমন আমরা যে ইউরিয়া সার দিই, ইউরিয়া সারটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, অর্থাৎ ওর নাইট্রোজেনের ঘাটতি থাকে। বাতাসে তো কত নাইট্রোজেন আছে, তারপরও ওর শিকড় গুলো নাইট্রোজেন নিতে পারে না, যে কারণে তাকে নাইট্রোজেনটা গ্রানিউল আকারে খাওয়াতে হয়। বুঝছো? গ্রানিউল আকারে খাওয়াতে হয়। এই নাইট্রোজেন খাওয়াতে যে দেখা যায় অ্যাডিশনাল, সে তো নিজে তো তৈরি করেই, তারপরও আমাকে আবার তার জন্য দিতে হয়। বুঝছো? ওটা নিজেরটা সে সাফিসিয়েন্ট না। স্যার নাই, স্যার মনে হয় মানে ডিসকানেক্ট হয়ে গেছে। এই সাদ্দাম ভাই, আপনার না বাড়ি যাওয়ার কথা? আমি তো বাড়ি আসছি এই যে মাত্র। কয়টার আমি তো সময় রওনা দিয়েছিলেন? এই রাত 1:30 2টার সময় এই মাত্র আসছি। এই রাস্তা থেকে ক্লাস করতে করতে আসছি আর কি, জয়েন করছিলাম। আরে কারেন্ট চলে গেছে, স্যার আরে ওখানে বিদ্যুৎ চলে গেছে। স্যারের এখানে কারেন্ট চলে গেছে, স্যার একটু লাইনে থাকতে বললো, যদি কারেন্ট আসে তো আবার ঢুকবে আর কি। সবাই একটু ওয়েট করি। যদি কারেন্ট না আসে স্যার প্রেজেন্ট লিংক দিয়ে দে, সবাই প্রেজেন্ট দিয়ে দিক। না না, আবার লাস্টে আবার প্রেজেন্ট লিংক দিবে। নাই আর আবার প্রেজেন্ট নিয়ে এলাম ভাই। সাদ্দাম ভাই, পুলিশ টুলিশ কি ধরছিল নাকি আপনার? আরে না, কিসের পুলিশ? পুলিশে পুলিশকে ধরবে, বাটাম দিবে, সাদ্দামকে পুলিশে ধরলে পুলিশকে বাটাম দিবে। মানে সিগন্যাল দিছিল থামানোর জন্য, কিন্তু থামে নাই, গাড়ি চলতেই আছে আর কি, থামে নাই। ধরতে পারলি বাঠান দিত। বাড়ি চলে গেলেন? আপনার মধ্যে সবাই তো লাইসেন্স ছাড়া চলে, এই জন্য বাটাম দিত। আপনারে কতবার দিছে তা আপনি জানেন। ধরতে পারলে ইচ্ছা মতো বাঠান দিতে, বুঝছে, খুলনা পর্যন্ত আর যাইতে পারত। হ্যাঁ, ওই আপনারে দিছিল যেমন। আমার কাজ সব আছে। সাদ্দাম, তুই নাকি মাছ টিয়া বিক্রি বাবা, করতে করতে চলে গেছিস, সেই সত্যি নাকি আর কথা? ওই কতগুলো বিক্রি করতে পারেনি, তোর ওই বাড়ির সামনে ফেলে দিয়ে আসছে, ওইগুলো নিয়ে তুই বিক্রি করিস। সাদ্দাম বেবি, তোমার নাকি হ্যান্ড স্যানিটাইজার ফুরাই গেছিল। সবাই সাদ্দাম ভাইয়ের পিছনে লাগে কেন? পিছনে লাগে না, সামনে লাগে। পিছনে লাগলে তো সমস্যা। বেবি, তোমার নাকি স্যানিটাইজার ফুরাই গেছিল।
তোর ফুরায় শালা, আমার ফুরায় না কখনো। তুই যে রাতকালে খাজা রওনা বাবার দরবার নাই? দিস, থেকে তোকে রিসিভ করতাম। ওটাই তুই যে বেরোইছস, তুই খুলনা গেলি মাস্ক বিক্রি করতে করতে, এই তুই কি পিলানে? শোন, একটা মজার বিষয় আছে কি, আমি উইদাউট মাস্কে আসছি, কোনো মাস্ক পরে নাই। তুই তো নিজেই করো না আর তোর। সাদ্দামরে জরিমানা করা হয়েছে, তুই মাস্ক ছাড়া গেছিস তোর কি জন্য? মতো তোর মতো পাগল ছাগল আর রাস্তায় বের হলে কিন্তু জরিমানা করবে, আমারে না। তাই নাকি? সাদ্দামকে দেখে তো পুলিশরা লেখাই ভুলে যাবে, কেস লেখলে কি। ওভারঅল এসটিএ হলের মালিক এটা জানতে হলে তো তারা জীবনে তোর জরিমানা করবে শুধু না। সাদ্দাম ভাই নিজেই করো না। না, সাদ্দাম যে কত জায়গার মালিক তার তো আমার কাছে লিস্ট আছে। এসটি হলের মালিক, কয়েকটা ঘাটের মালিক, তারপরে আমাদের এই আশরাফুল, এসটি এর পূর্ণরূপ বলো, নাহলে তুমি ফেল। এসটি থেকে তোমাকে বের করে বাথরুমের দেওয়া হবে। মালিক ST সে, ঠিক আছে। বলো। আজকে যদি কারেন্ট না আসে তাহলে আমরা কত সময় ওয়েট করবো জানতে চাও? 10 থেকে 15 মিনিট ওয়েট করতে বলছে স্যার। স্যার এত অসুবিধা হবে না, অসুবিধাটা তো আমাদের হয়, স্যার কারেন্ট ক্লাসটা হবে। তাতে হ্যাঁ তো হ্যাঁ, পরে সেটা আরেকটা তো হবেই। হাসান ক্লাস চালিয়ে ঘুম দে, বেশি ঘুম আসলে ঘুমায়। স্যার 2 লাখ টাকা দামের ল্যাপটপ, তো আবার কারেন্ট চলে গেলে সমস্যা কি? স্যার মোবাইলের ডাটা দিয়ে ক্লাস নেবে। মোবাইলের ডাটা নিয়ে সে তো শেয়ার করতে পারবে না। মোবাইলের ডাটা কিনতে টাকা খরচ হবে যে। সবাই তো আর ওই জিনিসগুলা জানে না। না, মোবাইলের ডাটা কিনতে যে টাকা খরচ হবে। তোরা বললেই পৃথিবীতে এমন কিছু নেই। তো হবে না। স্যারের 2 লাখ টাকার ল্যাপটপ, স্যার কেন ফোনের ডাটা দিয়ে চালাবে? ল্যাপটপ দিয়ে চালাবে এবং সেখানে ওয়াইফাই থাকাই লাগবে। 2 লাখ টাকার ল্যাপটপ এই মোবাইলের ওয়াইফাই দিয়ে চালাবে। মোবাইল নেটের ওয়াইফাই দিয়ে ল্যাপটপ চালাবেন না। সাবধান, দেখি স্যার আসছে, স্যার আসছে। ঢুকে যায়। আরে কোথায় স্যার আসছে? স্যার তো এখনো আসেনি। কথা কথা শুনে বোঝো না বাড়ি কুমিল্লা, নোয়াখালীর পাশে। ওই যে বিএনসিসির সদস্য। বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলাগুলাই হচ্ছে বিএনসিসি, ফ্রন্টে টপ সারির। বাংলাদেশের যত চাঞ্চল্যকর ঘটনাটা হয় নোয়াখালী, না হলে ব্রাহ্মণবাড়িয়া। নাহিদ ভাই আবার ব্রাহ্মণবাড়িয়া কি হলো? এটা তো নাহিদ ঠিক ভাই না। তো টপ টু বটম টেনে দিচ্ছে, মাঝখানে কি আছে কুমিল্লা। ভাই, আমি পেপার পত্রিকায় যা দেখি, মানে বা নাহিদ খবরে ভাই যা হঠাৎ আসে, করে যত ব্রাহ্মণবাড়িয়ার পিছনে লাগলেন কা? ইয়াসিন ইয়াসিন নাহিদের গার্লফ্রেন্ডের বাড়ি হচ্ছে যে কুমিল্লাতে, এই জন্য সাদামাছি তো নিজের শ্বশুর বাড়ির এলাকা। না, আমরা এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, ঠিক আছে, মানে নাহিদের কথাতে। একটা কথা হচ্ছে, ভালো লোকের সমালোচনা বেশি হবে, কারণ ভালো লোক ভালো কাজ করে, তো এজন্য আমাদের একটু সমালোচনা হবে। কোনো সমস্যা না, আমরা এগিয়ে যাব দুরন্ত গতিতে। বসুন্ধরা এমডির বাসা কোথায় কেউ জানে নাকি? কেউ কি বিএনসিসির এলাকার মধ্যে? কুমিল্লা শহরে। মাশাআল্লাহ, মিলে গেছে কিন্তু। বিএনসিসির ভিতরে কুমিল্লা শহরে একদম খাপে খাপ।
আকরামের সাথে পুরো মিলে গেছে তাইলে। বাংলাদেশের শিল্পপতি বেশি তো বিএনসিসির মধ্যে। ইনস্টাগ্রামের আইডিটা একটু শেয়ার করে তো। তোমরা এমডি লয়ে লাগে রয়েছে, আর এমডি দেশ থেকে পালানোর পরে এরপরে ঘোষণা হয় যে দেশ থেকে যেন না পালাইতে পারে নিষেধাজ্ঞা, পালানোর পরে ঘোষণা হয়। কি একটা অবস্থা! এটা তো সে তো বিএনসিসি তার একটা পাওয়ার আছে আলাদা। বুঝতে হবে। আকরামের এলাকার লোক না, আকরামের চাচাতো ভাই তো, সেই কারণে আর কি। সাবধানে থাকিস। দেখা গেল যে কি জানি নাম ছিল, তো বিয়া না করে বউ নিয়ে থাকা শুরু করে দিছে, ঠিক আছে? মজা খাইছে তুমি। এর জন্য কি পাস না? সামনের সপ্তাহে গিয়ে সিটি হবে কোনো দিবি নাকি ব্যবস্থা করো? আমার দোকানে চাকরি নিলি নাকি? পুস্টার সাউন্ড আমি ছেলে এই খালেদপুর স্যারের অ্যাসাইনমেন্ট সাজ্জাদ নাকি? হ্যাঁ, এই খালেদপুর স্যারের ওই ড্রয়িং এর অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট কি স্যার ঈদের আগে জমা দিতে বলছিল, কাল বলা হলো না ঈদের পরে দেওয়ার জন্য। স্যার তো কিছু বলে মানে ঈদের পরে নিবে আর কি। ভাই তুই একটু স্যারের সাথে যোগাযোগ করে একটু দেখ ব্যবস্থা করতে পারোস কিনা ঈদের পরে। ভাই ড্রয়িং করতে তো জীবন শেষ হয়ে যায়। আমি বলি ঈদের পরে তো স্যার বললোই, কালকে তো গতকালকে বললোই যে স্যার ঈদের পরেই দিও। আমাদের পরীক্ষা শুরু হয়ে যায় তখন উপায় কি? এজন্য ঈদের আগে করে রাখে বেটার। ঈদের আগে করবে, আর স্যার তো বললোই যে জমা ঈদের পরে দিলেও চলবে। এরপরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, অফলাইন আর অনলাইন যেটাই হোক। আর বেটা আমরা ডুয়েটে পড়ি বেটা, এইটুকু স্যার আমরা নিতে পারবো না বেটা, কি কস? আরে ডেইলি 2টা করে পরীক্ষা দেবো আমরা ঈদের পরে। না চলবে পরীক্ষা। জয় বাংলা। যারা একসাথে ক্লাসও করতে মনোযোগ দিতে পারে, আবার ঘুমাইতেও পারে, তারা যদি কিছু না করতে পারে তারা তো সব কিছুই পারে। পরীক্ষা হবে একটা সেহরির পরে আর একটা ইফতারির পরে, 2 পার্ট যেই সময়। আচ্ছা, ঈদের পর কি পরীক্ষা আসলেই 1 সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে? মানে 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাওয়া এরকম কোনো সম্ভাবনা আছে নাকি? মাথায় হাত দিস কে? শিক্ষা সচিব কিন্তু 2 সপ্তাহ একদম 100% সম্ভাবনা একটা কথা বলছিল না। না ওই যে যদি ভার্সিটি না খোলে তাহলে অনলাইনে কার্যক্রম চালানোর একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা সচিব এই কথাটা আরো 15 দিন মতো আগেই বলে দিয়েছে। হ্যাঁ ওইটা বলে সমস্যা নেই, যদি লকডাউন থাকে আমাদের আরো না হলে শেষ করতে 2 পারবে না। সাইকেল না 3 সাইকেল বাকি থাকবে, এটা শেষ করে দেবে। এখন ভাই রিকোয়েস্ট করতেছি সিয়ারদের প্রতি, সামনের সপ্তাহে আর কোনো সিটি না রাখার জন্য একটু হ্যাঁ, আমারও বাড়িতে রিকোয়েস্ট আর কোনো সিটি আবার ঈদের পরে। সামনের সপ্তাহে সিটি না রাখা হোক, কারণ আশাপুরের বিয়ে আছে হয়তো সামনে ঈদে। আমার বিয়ে না ভাই, বাড়িতে যে কাজ। বিয়েটা কি কাজ না? এটা তো আকাজ। না ওইটা হলো দিনের বেলা আকাশ আর রাতের বেলা ভালো। আশরাফুল বাড়িতে বিয়ে করবে কেমনে? আশরাফুল যারা বিয়ে করবে এদূর হইছে গাজীপুর। একদম কি চাচ্ছিস আমি মাইক্রোফোনটা মিউট করে রাখি? কথা হচ্ছে বড়লোক মানুষ ঘরে একটা বাইরে একটা রাখতে পারে, আশরাফুল একটা গাজীপুরের একটা নিজ জেলায় রাখলে সমস্যা কি? আমি বুঝি না, গরিব মানুষ বলে কি পারবে না নাকি? বুঝলাম না। ফয়সাল রবিন আজকে দোস্ত বলে উচিত কথাটা আকরামের বলে দিতে পারলো, আমি পারলাম না। তো ফয়সাল রবিন রে খাওয়াইস তুই, একটা ভালো কথা কইছে তো। তুই কি এটার সাথে একমত?
তোরেও দাওয়াত দিবানে। এই যে ফয়সাল যেটা বললো যে গাজীপুর একটা বাড়িতে একটা, তুই কি এটার সাথে একমত? না, ফয়সাল তো এর আগে তাহলে আমি আরেকটা, বাকিটা বলতেছি। ফয়সাল তো আগেও একটা বললো যে একজনের ঘরে একটা বাইরে একটা। আচ্ছা, তুই যদি এটার সাথে একমত হস তাহলে আমি বাকিটা বলতেছি। আমি মাইক্রোফোন মিউট করে দিলাম। কথা সত্য, আসামি নির্দোষ। আচ্ছা, আমাদের স্যারের কি আজকে মন ভালো ছিল নাকি? আজকে অনেক কথা আমাদের নিয়ে চিন্তা করে উনি বললো, মনে হলো যে আমাদের জন্য ভাবতেছে। তোমরা কি ক্লাসের 5 মিনিটেই জয়েন করতে পারছিলে? ক্লাসের 5 মিনিটের মধ্যেই? আমি প্রথমে জয়েন তাহলে করছি। তো তুমি ঘটনা জানো যে আজকে মন ভালো ছিল কিনা। তাই তো মনে হচ্ছে স্যারের মনটা আজকে ভালো ছিল। স্যার সবসময় তো আমাদের বেরোনোর কথা বলতে। পক্ষেই বলে যে পরীক্ষা হয়ে যাক, বেরোয় যাক, এটা তো প্রথম থেকেই বলছে। লিখন, তুমি ব্যাপারটা বুঝতে পারোনি মনে হয়। স্যার প্রথম থেকে আজকে স্যারের মন ভালো, স্যার আজকে ফ্রিলি এর আগের দিন তো আমাদের অনেক বিরোধী শাকুল, তুই আসলে আজকে তো নিজে থেকে বল। কি বলতেছিস একটু খুলে এই বল। দেখো, তুমি ক্লাসে জয়েন করছো টাইম দিয়ে, এই জন্য বুঝে। স্যার আগামী দিনের বিসি ক্যান্ডিডেট, আমাদের ভোট লাগবে না, স্যারের সমর্থন লাগবে তো। সামনের সেশনে স্যার আবার বিসি ক্যান্ডিডেট, বড় ক্যান্ডিডেট। আসলে স্যার আজকে ক্লাসের শুরুতে রংপুর থেকে ঘুরে আসছে হাইসে করে, এসির হাইস। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ঘটনা এটাই, মন ভালো তো এমনি এমনি হয় না। আমাদের যদি জুন পরীক্ষা নেওয়া হয় তাও আমাদের ক্লাসটা চালু থাকা দরকার। অন্তত আমি দরকার হলে 4 টু ক্লাসও করবো, পরে একসাথে 3টা পরীক্ষা না হলে আমরা অটো পাস নিয়ে নেবো, পরীক্ষা না হলে সমস্যা নাই তো। আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে পাস করে চলে যাব, ওরকম ওই এর ব্যাপার আছে। পরীক্ষা না নিয়ে যদি হচ্ছে বাইর করে দেয়, তখন কিন্তু আবার ওই যে গ্রেড দিবে না। আর গ্রেড না দিলে সমস্যা আমাদের কি? গ্রেড দিয়ে কি করব? বাইরে চাকরি করি না, দুইটা মাসে ইনকাম করে, জীবনে ইনকাম করতে পারলাম না, এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না, গ্রেড লাগবে না আমাদের। কথা হচ্ছে যে আমি আসলে জানি না কি হবে, কিন্তু যদি ভালো সমস্যা না হয় ফিউচারে, যেমন হচ্ছে আমাদের সরকারি জব গুলাতে বা অন্য কোনো প্রকৌশল কর্মক্ষেত্রে যদি সমস্যা না হয়, এগিয়ে তাহলে তো কোনো আসতেছে না, সমস্যা বুঝলাম নাই। না। বুয়েট একাই আগাচ্ছে, কিন্তু আর যে 4টা আছে ওইগুলো আর হলো আগাচ্ছে না। এটা মনে রাখতে হবে, বুয়েটের চেয়ে কিন্তু আমাদের ক্রেডিট কম। আমাদের যেহেতু এখনো 4-1 এর ক্লাস বাকি আছে, এটাই সমস্যা, আমাদের ক্রেডিট কম, এটাই সমস্যা। সুতরাং আমাদের ক্লাস চলুক, সমস্যা নেই, পরবর্তী একসাথে 3টা পরীক্ষা দিয়ে মানে বের হয়ে যাবো। অ্যাটেন্ডেন্স দেন সবাই, অ্যাটেন্ডেন্স লিংক দিছি। জাকির, ঈদের পর আবার কবে থেকে নেক্সট ক্লাস তো 11টা 30-এ, তাহলে লিভ নিয়ে নিবো এটা থেকে। জাকির, আমরা লিভ নিব কিনা? স্যার আরেকবার ফোন দেই, ঠিক আছে? ফোন দিয়ে আমি জানাইতেছি, 1 মিনিট। ওকে।
Babaların adıyla anladım. Çünkü başka bir şey yok. Sesler gaz, aykırı cümleti. Sen kayıp savaşçı hatunlarından bakıyorsun. Benim içinde Ünver Bey'in kızıdayız. আশরাফুল হাবিব ভাই একটু ইনবক্সটা চেক করবেন। Yani herkes. Anam babamı tanımazlar. Çocukken çakallarla büyüyen Cerkutay derlerdi. Sonra eşkıya Cerkutay. Sonra komutan Cerkutay. Şimdi de kayıp babasının valideyim. Ama hep Cerkutay oldum. Senin gibileri kız. Ne olur? Sen de. Neyse. Sen de. Üşütmeyiz. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি যেটা এখন, সবাই আছো তো? আছো সবাই? আমি আমি নিজেই আউট হয়ে গেছিলাম, কারণ আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল, ইলেকট্রিসিটি কেবল আসলো। তো আমরা এবার একটু, আমরা সেদিন যে ট্রান্সমিশন করছিলাম, পাওয়ার ট্রান্সমিশন ম্যানুয়াল ট্রান্সমিশনটা বাদ ছিল, স্টিয়ারিং এরও কিছু বাদ আছে, আমি এই তিনটা আগে কভার করে নেব। তো ম্যানুয়াল ট্রান্সমিশন বলতে, তোমরা যখন বাসে ওঠো, দেখো বাসের ড্রাইভার বাঁ হাতে একটা বাঁকা রড নাড়াচাড়া করে, খেয়াল করছো? বাঁ হাতে একটা বাঁকা রড নাড়াচাড়া করে, এটা হচ্ছে যে গিয়ার সেট করে। যখন স্টার্ট করে তখন একটা গিয়ারে রাখে, যখন স্টার্টের পর চালানো শুরু করে তখন একটা গিয়ারে রাখে, যখন আবার যে স্পিড বাড়ায় তখন আরেকটা গিয়ারে দেয়, যখন স্পিড কমায় তখন গিয়ার চেঞ্জ করে, তাই না? এই যে বাঁ হাত দিয়ে যেটা চেঞ্জ করে এটাকে বলে ম্যানুয়াল গিয়ার। মাইক্রো বা কারের ড্রাইভারও দেখবা বাঁ হাত দিয়ে একটা শ্যাফটকে হ্যান্ডেল করে। কোনো কোনো সময় দেখবা আঁকা বাঁকা দাগ দিয়া থাকে, গ্রুপ করা থাকে। আবার কোন কোন সময় দেখবা যে স্টিয়ারিং এর পাশেই একটা ইয়ে থাকে, মাথাটায় চাপ দিয়ে সে কম বেশি করে। কম বেশি করলে ওই ড্যাশবোর্ডের ওখানে দেখা লেখা থাকে পি ডি আর এন, এগুলো লেখা আছে। এটাকে বলা হয় ম্যানুয়াল ট্রান্সমিশন। অর্থাৎ একটা গাড়ি স্টার্ট করার জন্য আমি যে অবস্থানে গাড়ি যখন শুরু করি, চালু করি, গাড়ি তার ওজনের কারণে, তার যে ইনার্শিয়া আছে, ইনার্শিয়ার কারণে খুব সহজে ভাগতে চায় না, তখন বেশি টর্ক লাগে, অনেক বেশি টর্ক লাগে। এই যে বেশি টর্ক লাগে, এই টর্ক লাগার কারণে আমরা তখন ফার্স্ট গিয়ার রেশিও কমাই দিই, গিয়ার রেশিও কম থাকে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো স্যার,
আপনার ভিডিও ক্যামেরাটা যদি অফ করে দিতেন ভালো হতো, আমার এখানে নেটওয়ার্ক একটু দুর্বল, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি আমার ভিডিও কি অন করা আছে, তাই তো বলি। আচ্ছা, তো যেটা হলো যে তাহলে ম্যানুয়াল ট্রান্সমিশন দরকারটা কেন, যে গাড়ি চালু করার পর গাড়িটা যখন টান দেবো, প্রথম দিকে যখন তার স্পিড আপ করতে যাবো, স্পিড আপ করতে গেলে যেটা হবে যে গিয়ার রেশিও দিতে হবে। আমি যদি প্রথমেই থার্ড গিয়ারে দিয়ে দিই, গাড়ি তো ধুপ করে দৌড় মারবে, লাভ দেবে, দৌড় দিতে পারবে না কিন্তু লাভ দেবে। এই জন্য গাড়িটা যেন খুব স্মুথলি স্টার্ট হয়, এই জন্য আমরা প্রথমে দিই ফার্স্ট গিয়ারে, তারপরে দিই সেকেন্ড গিয়ারে, তারপরে দিই থার্ড গিয়ারে। এভাবে গিয়ার গুলোকে আমরা চেঞ্জ করে থাকি। তো এই চেঞ্জ করার জন্য আমরা যে বাঁহাতে যে লিভারটা ব্যবহার করি সেটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের লিভার। এখানে পারপাস অফ ট্রান্সমিশন যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে বলা আছে। এখন গিয়ারের রেশিও বিভিন্ন রকমের হয়ে থাকে। আসসালামু আলাইকুম স্যার। না স্যার আসেনি, আমি এখন ক্লাস নিচ্ছি, আজকে যাবো না অফিসে, আজকে এখন ক্লাস নিচ্ছি স্যার। কোনটা স্যার? আচ্ছা নোটটা পাঠালাম। উনি সিদ্ধান্ত নিয়ে নেছে বোধ হয় স্যার, ওই যে আমাদের যে ডিপার্টমেন্টের ইয়েগুলো তো উনি সিদ্ধান্ত নিয়ে নেছে যত সম্ভব। আমি জানি ড্রাফট ফাইনাল। কালকে আপনি চলে যাওয়ার পর আমি আমার সাথে কথা বলছিলাম, আমি যতদূর জানি যে ড্রাফট ফাইনাল। কিন্তু আজকে হয়তো সিগনেচার হবে। আচ্ছা তাহলে আমি একটু ফাঁকা হান্নান স্যারের সাথে কথা বলে নিলাম। তাহলে আমাদের যে আমরা বলছি যে আমাদের যে গিয়ার সেট গুলো এরকম গিয়ার মেশিং করা থাকে, একটা গিয়ার অনেকগুলো গিয়ার মেশিং করা থাকে। এই গিয়ার গুলোই মূলত টর্ক কনভার্টার। আমরা সব ধরনের গিয়ার নিয়ে আলাপ করবো না। তো ম্যানুয়াল ট্রান্সমিশনের মধ্যে যেগুলো থাকে গিয়ার গুলো সবসময় মেশিং করা থাকে, শুধু এখানে কিছু সিনক্রোনাইজার থাকে। সিনক্রোনাইজারটা আছে একটা মোচাকে, কলার মোচাকে এখান থেকে কেটে ফেলো, একটা কলার মোচাকে মানে যেটা চিকন অংশের খানিকটা কাটো আর উপরের অংশের খানিকটা কাটো, তাহলে যেরকম একটা জিনিস তৈরি হবে এরকম একটা জিনিস হচ্ছে সিনক্রোনাইজার। অর্থাৎ অনেকটা শঙ্কু টাইপের হচ্ছে এটা সিনক্রোনাইজারটা সিনক্রোনাইজ করে কিভাবে করে আমি পরের ছবিতে দেখাবো। তার আগে আমরা দেখি একটা 3 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এটা হচ্ছে একটা 3 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। 3 স্পিডটা কি, যে ফার্স্ট স্পিড গিয়ার এটা হচ্ছে সেকেন্ড স্পিড গিয়ার। ফার্স্ট স্পিড গিয়ারে দেখো নিচেরটা হচ্ছে ড্রাইভ শ্যাফট, ফার্স্ট স্পিড গিয়ারে দেখো ড্রিভেন শ্যাফটটা বড়, ড্রিভেন গিয়ারটা বড়। তো বড় হলে গিয়ার রেশিও কি হবে, কমে যাবে, তাই না? স্যার যখন ড্রিভেন শ্যাফটের গিয়ারটা বড় হবে তখন গাড়ির গতি স্লো হবে, গাড়ির গতি ফাস্ট হবে যখন দুটো মোটামুটি সমান হবে বা ছোট হবে দাঁত সংখ্যা। এখানে ফার্স্ট স্পিডে যে গিয়ারটা দিয়ে আছে সেটা বড়, সেকেন্ড স্পিডের গিয়ারটা ছোট। তুমি যখন 3 স্পিড আঁকবা, ফার্স্ট স্পিডে যদি ছোট দিয়ে ফেলো, সেকেন্ড স্পিডে বড় দিয়ে ফেলো, যদি উল্টো দিয়ে ফেলো তাহলে কিন্তু নম্বর পাবা না। এরকম ছবি তোমাকে আঁকতে হবে, হাতে আঁকা ছবি, এরকম ঘর করে দাগ টেনে টেনে ছবি আঁকতে হবে। একদম গিয়ার যে আঁকতে হবে তা না, এরকম হুবহু না। তুমি ব্লক ডায়াগ্রাম দিয়েও করতে পারো, যে এটা একটা ব্লক, এটা একটা ব্লক, উপরের গিয়ার নিচের গিয়ার। এখন যদি তুমি দেখাও যে ফার্স্ট স্পিড গিয়ার যে ড্রিভেন গিয়ার আছে, ড্রিভেন গিয়ারটা ছোট, আর সেকেন্ড স্পিড গিয়ারে যে ড্রিভেন গিয়ার আছে সেটা বড়, তাহলে ভুল হলো। ফার্স্ট স্পিডে গিয়ারটা সবসময় বড় হবে, কারণ তখন গতি কম থাকবে, স্টার্টিং সবে শুরু করলো, মোমেন্ট অফ ইনার্শিয়াকে কভার করে তাকে টর্ক দিতে হবে। সেকেন্ড স্পিড হচ্ছে কি, যখন স্পিডটাকে আমি বাড়াবো,
আর আরেকটা আছে রিভার্স গিয়ারিং, একটা আইডিয়াল গিয়ার দিয়ে এই জিনিসটাকে উল্টো করে দেওয়া হয়েছে। আইডিয়াল যদি থাকে এখানে, তাহলে দেখো নিচের গিয়ারে, ফার্স্ট স্পিড গিয়ারে নিচে যদি ক্লকওয়াইজ থাকে রোটেশন, আমি যদি রাইট সাইড থেকে দেখি তাহলে উপরেরটা হবে রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ। সিমিলারলি যদি আমি এই গিয়ারটাই দেখি তাহলে দেখো আইডিয়ালের কারণে আইডিয়ালের হবে অ্যান্টি ক্লকওয়াইজ, আইডিয়ালের অ্যান্টি ক্লকওয়াইজ আবার এটা ক্লকওয়াইজ হবে, দ্যাট ইজ রিভার্সিং হয়ে যাবে। রিভার্সিং। তো এই তিনটে স্পিড আছে, তিনটে স্পিড থাকলে কি হবে, ফার্স্ট স্পিড গিয়ার, সেকেন্ড স্পিড গিয়ার এন্ড রিভার্স গিয়ারিং। আমরা যাই সামনের দিকে।